দুলাভাই, আমি আপনাকে ভালোবাসি। তোমার বোন যদি ব্যাপারটা জানে তবে কি হবে বলতে পারো তুমি? যা হওয়ার হোক, আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমার জন্য কি করতে পারবে? আপনার জন্য সব পারবো। তোমাকে কাছে পেতে চাই। হুম, আমিও আপনার বাচ্চার মা হতে চাই। কাছে এসো তাহলে। উফ দুলাভাই, ব্যথা পাচ্ছি। প্রথমে একটু ব্যথা পাওয়া যায়, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি নিজ হাতে আমার বোনের সংসার নষ্ট করেছি, আর এই দায় আমাকে বয়ে বেড়াতে হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত। আমার দুটো সন্তান, তাও পঙ্গু। মানুষে বলে এগুলো নাকি পাপের ফল। বোনের জামাইকে বিয়ে করার পর ভালো করে 5টা বছরও সংসার করতে পারিনি। আলসার কিডনি ড্যামেজ হয়ে বিয়ের 6 বছর পরেই আমার স্বামী মারা যায়। সুখের আশায় বোনের ঘর ভেঙেছি, কিন্তু সুখ আমাকে ধরা দিল না। চলুন ঘুরে আসি আজ থেকে 20 বছর আগের ঘটনায়। আমরা 3 বোন, অভাবের সংসার ছিল। বাবা ছোটবেলায় মারা যায়। তারপর কোনো রকমে আমরা বড় হই। আমি ছিলাম সবার ছোট। আমার বড় আপার বিয়ে হয় প্রণয় করে, তাও এক শহরের ছেলের সাথে। খুব ভালো করে বিয়ে হয়, কোনো কিছুর অভাব ছিল না। আপার বিয়ে হওয়ার পর থেকে আমাদের সব অভাব অনটন কেটে যায়। আপা আমাদের খুব সাহায্য করত। দোলাভাইও আমাদের খুব সাহায্য করত। যেখানে আমরা বছরের পর বছর ভালো জামাকাপড় পেতাম না, ঠিকমতো ভাত খেতে পেতাম না, সেই আমরাই মাসে 2টো করে নতুন জামা নিতাম। বড় আপা বাসায় একা থাকতো, তো আমি আর মেজো বোন গিয়ে গিয়ে থাকতাম। মেজো বোন বেশি থাকতো না, আমিই বেশি থাকতাম বড় আপার কাছে। আমার আপার বিয়ের 2 বছর পার হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো বাচ্চা হচ্ছিল না। এটা নিয়ে আমার আম্মা আর মেজো আপা চিন্তা করলেও আমি কখনো চিন্তা করতাম না। বড় আপার সুখের অভাব ছিল না। দোলাভাই আপাকে যা চাইতো তাই দিত। আমার বয়স তখন 17 বছর, আর মেজো আপার 19 বছর। বড় আপা তখন নিজের গহনা বিক্রি করে মেজো আপার বিয়ে দেয় এক প্রবাসী ছেলের কাছে। তো মেজো আপার বাসায় আমি তেমন যেতাম না, বড় আপার কাছেই থাকতাম। বড় আপার সব কাজই আমি করতাম, কিন্তু তখন অবচেতন মন শুধু বড় আপার জায়গায় নিজেকে আবিষ্কার করতাম। মাঝে মাঝে ভাবতাম, ইস, দোলাভাই যদি আমার বর হতো তাহলে খুব ভালো হতো। দোলাভাইকে কেন যেন আমার খুব ভালো লাগতো। দোলাভাইকে আমার ভালোবাসা বোঝানোর জন্য ব্যাকুল হয়ে উঠি আমি। দোলাভাইকে ভালোবাসার আকুলতা দিন দিন বাড়তে থাকে। তাকে অনেক বেশি কেয়ার করা শুরু করলাম, আপুর চেয়ে অনেক বেশি। এমনকি সে বাথরুমে ঢুকলে তার গায়ে পিঠে সাবান মেখে দিতাম। অনেক সময় আপু দুলাভাই রোম্যান্স করলে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। মাঝে মাঝে ঘুমিয়ে গেলে দুলাভাইকে গোপনে চুমু দিতাম। একদিন আপু বাচ্চা হওয়ার জন্য স্বপ্নের ওষুধ খেতে আমাদের গ্রামে যায়। সকালে যায়, বিকালে চলে আসে। দোলাভাই সাধারণত একটু দেরি করে ঘুম থেকে ওঠে, 11টা কিংবা 12টার দিকে ওঠে। তো দুলাভাই যখন ঘুমাচ্ছিল আমি গিয়ে দুলাভাইকে চুমু দিই, তো দুলাভাই আমাকে জড়িয়ে ধরে। চোখ বন্ধ অবস্থাতেই দুলাভাই আমাকে আপু মনে করে ওনার ঠোঁটজোড়া দিয়ে আমার ঠোঁটগুলো আবদ্ধ করে নেয়। আমি উফ করতেই দুলাভাই চোখ খুলতেই আমাকে দেখেই জোরে ধাক্কা দিয়ে বলে, তুমি এখানে? আমি কিছু না বলে ও রুম থেকে অন্য রুমে এসে বসে পড়ি। কতক্ষণ পরে দুলাভাই আমাকে নাস্তা দিতে বলে, তো আমি তাকে নাস্তা দিই। তখন সে আমাকে বলে, কাজটা কি ঠিক হয়েছে? ভাইয়া, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল তুমি? ভাইয়া, ভালোবেসে ফেলেছি আপনাকে, এত কিছু বুঝি না আমি। তোমার বোন যদি ব্যাপারটা জানে তবে কি হবে বলতে পারো তুমি? যা হওয়ার হোক, আমি কি করব বলুন? ভালোবেসে ফেলেছি তো অনেক। সত্যি কি তাই? হুম। আমার জন্য কি করতে পারবে? আপনার জন্য সব পারবো। তোমাকে কাছে পেতে চাই। হুম, আমিও আপনার বাচ্চার মা হতে চাই। আপাতত এখনো একটা বাচ্চাও দিতে পারলো না আপনাকে। তাহলে তুমি দাও। যেদিন তুমি আমাকে একটা বাচ্চা দিতে পারবে, আমি যদি শুনি তুমি গর্ভবতী, তাহলে সাথে সাথে বিয়ে করব তোমাকে। আপনাকে পাওয়ার জন্য সব করতে পারি আমি। কাছে এসো তাহলে। এই বলে সে আমাকে জড়িয়ে ধরল, আমার ঠোঁটজোড়া তার মধ্যে আবদ্ধ করল। আমাকে নিয়ে গেল অতল গভীর সমুদ্র, যেখানে শুধু আমরা দুজন দুজনার শ্বাস প্রশ্বাসের গরম বাতাস
একজনেরটা আরেকজন পাচ্ছিলাম। আমার জীবনে তিনি প্রথম পুরুষ হওয়ায় আমি খুব ব্যথা পাচ্ছিলাম, কিন্তু এগুলো উপেক্ষা করেও আমি তাকে কাছে পাওয়ার আনন্দে বিভোর। আর মনে মনে স্বপ্ন বুনেছিলাম এই সংসার আর কিছুদিন পর আমার হবে। আমার পরিবার আমাকে বিয়ে দিলেও দুলাভাইয়ের মতো এত বড়লোক ছেলের কাছে দিতে পারবে না। রাতে আপা আসলো। আপাকে জিজ্ঞেস করছি, আপা ওষুধ খেয়েছো? রে খেয়েছি। দোয়া করিস আল্লাহ যেন এবার আমাকে একটা বেবি দেয়। মনে মনে বললাম, আল্লাহ যেন কখনো তোমাকে বাচ্চা দান না করে। হ্যাঁ বোন, দোয়া তো সবসময় করি। তোর দুলাভাই কই, খেয়েছে? বাহিরে গেছে। খেয়েছে। খুব ক্লান্ত রে আমি আজকে। ভাত খেয়ে ঘুমাবো, কটা ভাত বেড়ে দে না। তোর দুলাভাই আসলে দরজাটা খুলে ভাত বেড়ে দিস। আচ্ছা, আপাকে ভাত বেড়ে দিলাম। আপা ভাত খেয়ে ঘুমাতে গেল। রাত 10টার দিকে দুলাভাই আসলো। ভাইয়াকে বললাম ভাত দিই। তিনি বললেন তাও। আমি ভাত দিলাম। তিনি ভাত খাচ্ছেন আর আমি তার পাশে বসে আছি। তাকে বললাম আমাকে কয়েক লোকমা খাইয়ে দিন। সে প্রথমে রাজি হলো না, কিন্তু তার পরেও দিল। আমি তাকে বললাম আমাকে কিছু টাকা দিন, জামা কিনবো। জামা নেই। তাহলে আজ রাতে দরজাটা খোলাই রাখো। আচ্ছা। তিনি আমাকে 2000 টাকা দিলেন। রাতে আমি দরজা খোলা রাখলাম। গভীর রাতে তিনি আমার রুমে আসলেন, কিন্তু আমার পিরিয়ড হয়ে যাওয়াতে তার সাথে আর কিছু হলো না। পিরিয়ড হলে সাধারণত প্যাডের কথা আপাকে বলি। আপা দুলাভাইকে দিয়ে আনায়, কিন্তু পরের দিন দুলাভাইকে বের হওয়ার সময় বললাম আসার সময় আমার জন্য প্যাড নিয়ে আসেন। তিনি রাতে ঘরে ফেরার সময় 2 প্যাকেট প্যাড আনলেন। ইদানিং আপাকে দুলাভাইয়ের সাথে বেশি সময় কাটাতে দিই না। দুলাভাইয়ের পাশে গেলে আপাকে বিভিন্ন অজুহাতে বিজি রাখার চেষ্টা করি। দুলাভাইকে তো আপা না থাকলে নাম ধরে ডাকি, নিজে থেকে তাকে চুমু দিই। আসলে আমার হিতাহিত বোধটুকু পর্যন্ত চলে গিয়েছে। দুলাভাইকে বের হওয়ার সময় এটা ওটা আনতে বলি, আর তিনিও নিয়ে আসেন। এমনকি টাকা পয়সাও নিই। পিরিয়ড শেষ হয়েছে। তার সাথে প্রায়ই আমার শারীরিক সম্পর্ক হয় আপার অগোচরে। তার সাথে আপার প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিই, যা আপা বিন্দুমাত্র বুঝতে পারে না যে কাজটা আমি করি। দোলাভাই যখন রাতে চুপি চুপি আমার কাছে আসে, তখন দোলাভাইকে বলি আপা তো সারাদিন কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে, আর আপনার পরিবারের নামে আমার কাছে বদনামি করে। যদিও এগুলো মিথ্যে কথা। প্রায় সময়ই দুলাভাইয়ের কান আপার নামে বিষিয়ে তুলি। আর দুলাভাই ইদানিং আমাতে খুব বিভোর হয়ে গেছে, কিন্তু আমাকে বিয়ে করছে না। আমি কনসিভ করার চেষ্টাও করছি। একবার দুলাভাইয়ের সাথে আপার ঝগড়া হলে আপা রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়। আমাকে যেতে বলে, আমি অসুস্থতার অজুহাত দিয়ে যাই না। তখন আমার আর দুলাভাইয়ের সময়টা খুব ভালো কেটেছে। আপার রুমেই থাকতাম আমি। আপার যত রকমের শাড়ি আছে সব পরতাম। রাতেও একসাথে ঘুমাতাম। দুলাভাই তো আমাকে সারা রাত ঘুমাতেও দিত না, শুধু জ্বালাতন করত। মনে মনে চাইতাম আপা আর কোনো দিন যেন না আসুক, কিন্তু বিধিবাম 5 দিন পর আবার চলে আসে, আর আমার সুখটাও শেষ। আপা আসার পর আমাকে কান্না করে করে বলতে লাগলেন, তোর দুলাভাই না অনেক বেশি বদলে গেছে। আগে এমনটা ছিল না। কি হয়েছে কিছুই বুঝতেছি না। কি জানি, আমিও কিছু বুঝতেছি না। অতপর আপার সাথে সাংসারিক কাজকর্মে লেগে পড়লাম। আপা প্রায় সময়ই বলতো যদি একটা বাচ্চা হতো তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত। রাতে দুলাভাই ঘরে আসলে আপা দুলাভাইকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এমন কেন করছো? আগে তো এমন ছিলে না। কি হয়েছে তোমার? আমার কোথায় দোষ একটু বলো না। ছাড়ো তো, এত ঢং ভাল লাগে না। দুলাভাই রুমে চলে যায়। আপাও দুলাভাইয়ের পেছন পেছন যায়। আমি তাদের রুমের বাহিরে কাজের অজুহাতে তাদের কথা আড়ি পেতে শুনছি। আগে আমাকে বুকে জড়িয়ে রাখতে। রাতে আমাকে জড়িয়ে না ধরলে নাকি তোমার ঘুম আসতো না। সে তুমি এখন আমাকে একটু জড়িয়ে কেন ধরো না? এতদিনে একটা বাচ্চাও দিতে পারোনি, ভালো লাগে না তোমাকে? অতপর দুলাভাই আমাকে ডেকে ভাত দিতে বলল। আমি টেবিলে ভাত বেড়ে দিলাম দুলাভাইকে। আপা দাঁড়িয়েছিল, তাই আর কিছু বলিনি। সে রাতে দুলাভাই আর আসলো না আমার রুমে। আপা দুলাভাইয়ের ঝড় ঝামেলায় কেটে গেল আরও 2 মাস। 2 মাস পর জানতে পারি আমি প্রেগনেন্ট। সাথে সাথে শিমুল মানে আমার দুলাভাইকে জানায়। তিনি আমাকে বাসা থেকে আপার কাছে মিথ্যে অজুহাত দিয়ে বের করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন।
পরীক্ষা করিয়ে দুলাভাই শিওর হয় যে আমি আসলেই প্রেগনেন্ট। এবার দুলাভাইকে আমি প্রেশার দিলাম বিয়ে করার জন্য। তিনি ভয় পাচ্ছিলেন আমাকে বিয়ে করতে, কিন্তু তারপরেও সেদিন কাজী অফিসে গিয়ে তার সাথে আমার 70,000 টাকা দেনমোহরে বিয়ে হয়। আমাকে একটি সোনার নাকফুল, একজোড়া কানের দুল আর একটা চেইন কিনে দেয়। বিয়েতে তার কতগুলো ছোট ভাই সাক্ষী হিসেবে ছিলেন। ও, আমি শাড়ি পরেছিলাম, কারণ বিয়েটা তো আমার প্রথম ছিল। বাসায় আসার পর প্রথমে দুলাভাই ঘরে ঢোকে। আপা রান্নাঘরে কাজ করছিল। দুলাভাইকে দেখেই আপা বলল, এত দেরি হলো কেন? হাত মুখ ধুয়ে নাও তোমরা, আমি ভাত দিচ্ছি। দুলাভাইয়ের পেছনে আমি ঢুকলাম। আপা আমাকে দেখে বলল, কি রে, শাড়ি পরেছিস, কাহিনী কি? দুলাভাই তখন আপাকে বলল, আমরা বিয়ে করেছি। কি বলছো? আমি ওকে বিয়ে করেছি। ও গর্ভবতী, আমার সন্তানের মা। মানে কি? এই তুই বল কি হয়েছে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তোমরা দুবোন মিলেমিশে থাকো এই সংসারে, তুমি তো আর বাচ্চা দিতে পারছো না। ছি ছি ছি, তুমি এতটা জঘন্য, শেষে কিনা আমার বোনকে। আরে তোমাকে কি বলছি, তুমি তো পরের ছেলে। আর আমার নিজের আপন বোন, সেই তো আমার সংসারে আগুন জ্বালালো। আমি এতদিন যাকে বিশ্বাস করেছি, নিজে না পড়ে তাকে পড়িয়েছি, খাইয়েছি, দিনের পর দিন রেখেছি। সেই বোনের আমার বুকে ছুরি মারতে একটুও হাত কাঁপলো না। এই তোদের কতদিনের সম্পর্ক? তোমার জেনে লাভ নাই, পথ ছাড়ো। দোলাভাই নিচের রুমে চলে গেলেন, আর আমিও নিচের রুমে চলে আসলাম। আপা আমার পেছন পেছন এসে বলল, কয়দিনের সম্পর্ক তোদের? শিমুলের কাছে জিজ্ঞেস করো। বাহ বাহ, নাম ধরেও তো ডাকছিস দেখছি। জামাইকে তো নাম ধরেই ডাকে। এই তোর লজ্জা করেনি আমার সংসার ভাঙতে? শিমুলকে জিজ্ঞেস করো। আপা আমার গালে চড় মারে। আমি চিৎকার করে কান্না করে উঠে বলি, খবরদার, আমাকে মারবি তো তোকে কোপাবো, আমি গর্ভবতী। তুমি ওকে মারছো কেন? দুজনে মিলেমিশে থাকতে পারলে থাকো, না হলে রাস্তা মাপো। আমি ঝামেলা চাই না, অচল মাল। তোদের এইসব কুকীর্তি আজ বহুদিন ধরেই চলছে, বুঝতে পেরেছি আমি। আল্লাহ তোদের বিচার করবে। তোদের মতো খারাপ প্রতারকদের সাথে আমি আর থাকবো না। আর শিমুল, তুই জানোয়ার, আমার ডিভোর্স দিবি তুই। এই বলে আপা তার রুমে গেল। সে তার গহনা আর কয়েকটা জামা কাপড় নিয়ে বেরিয়ে গেল। কোথায় গেল সেটা আর জানি না। আপা চলে যাওয়ার পর খুব ভালোই সময় যাচ্ছিল আমাদের। শিমুল আমাকে খুব কেয়ার করত। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার নিজের বোন আমার সাথে এভাবে প্রতারণা করবে। সত্যি এটা কল্পনার বাইরে ছিল। এতদিন ঘরে আমি কালসাপ বসেছি দুধ কলা দিয়ে। উঠলাম দূর সম্পর্কের এক ভাবির ঘরে। ভাবিকে সব বললাম। ভাবির আবার 3 মেয়ে, তার স্বামী মারা গেছে। ভাবি আমাকে বলল, যত দিন ইচ্ছে থাকো। কিন্তু ভাবির কাছে থাকলাম না বেশি দিন। 7 দিনের মতো থেকেছি। তারপর একটা বাসা ভাড়া নিই। আমার মোটামুটি 10 ভরির মতো গহনা ছিল। 1 ভরি বিক্রি করে বাসা ভাড়া সহ যাবতীয় সব খরচ বহন করি। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু ভাবির মেয়েগুলো এত ভালো ছিল বলার মতো না। ভাবিটার পাশেই বাসা ভাড়া নেই। তারা ওই সময়টাতে আমাকে পুরোপুরি মানসিক সাপোর্ট দেয়। কি করব কিছু বুঝতেছিলাম না, কারণ কিছু একটা তো করে আমাকে খেতে হবে। রাতে আমার ঘুম আসতো না, তাই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে ঘুমাতাম। বাসার তেমন কারোর সাথে যোগাযোগ করিনি। মাঝে মাঝে মাকে কল দিতাম। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে কিছু জমানো টাকা আর কিছু গহনা বিক্রি করে একটা দোকান ভাড়া নিই। সেখানে একটা কসমেটিক্সের দোকান দিলাম। ভাবির মেয়েরাও এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে। কেটে যায় 3টা মাস। আমি ধীরে ধীরে ওই জানোয়ারটাকে ভুলতে শুরু করি। ব্যবসা আমার খুব ভালোই চলছিল। সারা দিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতাম। আপা চলে যাওয়ার পর সুখেই সংসার করছিলাম। শিমুলকে খুব চাপ দিচ্ছিলাম আপাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু সে সেটা করছিল না। আমি তাকে অনেক আত্মহত্যার ভয় দেখালে তখন সে আমাদের বিয়ের 5 মাস পর আপাকে ডিভোর্স দেয়, যা কার্যকর হতে 3 মাস সময় লাগে। 9 মাস পর আমার একটা ছেলে হয়, খুব সুন্দর। শিমুল খুব খুশি আমার ছেলে হওয়াতে। আমার দোকানটা খুব ভালো চলছিল। ডিভোর্স পেপার যখন পেয়েছিলাম তখন একটুও খারাপ লাগেনি, কারণ ও না দিলেও পরের মাসে আমিই দিয়ে দিতাম। আল্লাহ একটা জানোয়ারের হাত থেকে আমায় বাঁচিয়ে দিয়েছে। ও যদি আমার বোনের সাথে এসব কুকাজ না করে বাহিরের কারোর সাথে করতো, তাও মনকে বুঝ দিতে পারতাম। আসলে দোষটা আমারই। একটা উপযুক্ত মেয়েকে ঘরে রেখেছি আমি। দয়া করে কেউ কখনো এমন করবেন না। আমি ওই জানোয়ারটাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, কিন্তু ফলস্বরূপ এই প্রতিদানটা আমি পেয়েছি। জানোয়ারটাকে ছেড়ে আসার 1টা বছর পার হলো। মাকে মাসে মাসে টাকা পাঠাই। মেজ বোনটার একটা মেয়ে হয়েছে।
তার জন্য মাসে মাসে কিছু দিই, কিন্তু তাদের কারোর সাথেই আমি দেখা করি না। আমার পাশের দোকানটা একটা সনি টিভির শোরুম। ওখানে এসি, টিভি, সমগ্র ইলেকট্রনিকের জিনিস ওরা সেল করে। তাদের সাথে সম্পর্ক আমার ভালোই। দোকানটা আমার সামনাসামনি ছিল। তাদের দোকানটা পুরোটা গ্লাসের ছিল। তারা ভেতর থেকে সবই দেখতে পেত, কিন্তু বাহির থেকে আমি তেমন কিছুই দেখতে পেতাম না। আর আমার ওইদিকে তাকানোরও কোনো ইচ্ছে ছিল না। ইদানিং একটা পুরুষ, বয়স 42 হবে, তাকে আগে তেমন একটা দেখিনি, কিন্তু এখন দেখি আমার সামনের দোকানটার ক্যাশে বসে থাকেন, আর তিনি দরজাটা খোলাই রাখেন। তো আমি বিষয়টা তেমন একটা আমলে নেই না। প্রায় সময় তিনি আমার দিকে তাকিয়ে থাকেন। তো একদিন সকালে দোকান খোলার সময় ওই দোকানের একটা ছেলেকে জিজ্ঞেস করি, ইদানিং যে লোকটা বসে থাকেন উনি কে হন? তখন তিনি বলেন, শোরুমটা ওনার টাকা দিয়ে চলে, কিন্তু উনি দেশের বাইরে থাকেন। দেশে এসেছে 2 বছর হবে। দেশে এসেছে 2 বছর পর। উনি দেশে আসলে মাঝে মাঝে বসেন, কিন্তু এবার একটু বেশি কেন যেন বসছে, বুঝতেছি না। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমার কাস্টমার এসেছে তাই। এদিকে আমার দোকানে কিছু মালও কিনতে হবে, কিন্তু আমার কাছে তেমন টাকাও নেই। আমার মেজ বোনের জামাই আমাকে ধার হিসেবে 2 লাখ টাকা দিল। এই টাকা দিয়ে আমি দোকানে আরো অনেক মাল তুললাম। বাচ্চা হওয়ার পর ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারি না। সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি। সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সুখের বড্ড অভাব। আমার সব আছে, কিন্তু মানসিক শান্তি নেই। আমার মা আমার সাথে কথা বলে না। মেজো আপা বলে দিয়েছে তার সাথে যেন কখনো যোগাযোগ না করি, কিংবা তার বাড়িতে না যাই। আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো। শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি, সেই বাবদে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি। ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম। একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার সেদিকে তাকায় না। আর 5-10টা বাচ্চার মতো তার আচরণ না। সে তেমন কান্নাও করে না, মুখ দিয়ে শব্দও করে না। ডাক্তার দেখায়, ডাক্তার বলে মনে হয় বোবা হবে। তারপরেও দেখেন অনেক বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। দিন চাই, মাস চাই, কিন্তু বাচ্চা নর্মাল হয় না। অনেক ডাক্তার আর চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তার বলে দিয়েছে সে স্পেশাল চাইল্ড, মানে প্রতিবন্ধী। কি আর করার, আমি হতভাগ্য মা মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরাজ ঝাড়ফুঁক করায়, কিন্তু লাভ হয় না। আসলে যে জন্মগতভাবে এমন, আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ পাছে লোকে অনেক কিছুই বলে, তাদের কথা বিশ্বাস করতে নাই। আর আমিও করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিচ্ছু হয় না। বাচ্চাটা আমার এভাবেই বড় হতে লাগলো, আর আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছিল না। এর মধ্যেই আমার শিমুলের কাশির সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করে। আমি মনে করেছি এমনি, সে শুধু ডাক্তার দেখিয়ে ওষুধ আনে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। দিন যায়, মাস যায়, সমস্যাটা বাড়তেই থাকে। তারপর একদিন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টগুলোতে ধরা পড়ে খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে। রিপোর্টটা দেখার পর আমার পায়ের নিচে মাটি নেই। আমি আবার ওই মাসে গর্ভবতী হই। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে তার চিকিৎসার জন্য দৌড়নো, অন্যদিকে আমার গর্ভকালীন সময়। তার কাছে ক্যাশ টাকা যা ছিল সব শেষ করে ফেলেছে। অবশেষে একটা জমি বিক্রি করে। আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয়, তাই আমি কোনো কিছুতে কমতি রাখি না। ভালো ভালো খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, ভিটামিন নিই, ঝাড়ফুঁক করি, হাতে গলায় তাবিজ, যাতে একটা সুস্থ বাচ্চা হয় আমার। আমার দোকানের সামনের লোকটা একদিন আমার দোকানে আসে, সাথে আরো কয়েকজন লোক। তারা বিয়ের বাজার করতে এসেছে, তাই কসমেটিক কিনতে এসেছে তারা। সেদিন আমার খুব লাভ হয়। এরপর থেকে লোকটা প্রায়ই আমার দোকানে আসে, এটা সেটা কিনতো সে। কথা চলে, একদিন লোকটার নামটাও জানতে পারলাম, আসলাম। আমি আর ব্যাপারটা গুরুত্ব দিই না। 2 দিন পর পর লোকটা অনেকগুলো কাস্টমার নিয়ে আসতো আমার দোকান থেকে বিয়ের কসমেটিক্স কেনার জন্য। তো লোকটার সাথে আমার সম্পর্কটা খুব সহজ হয়, টুকিটাকি কথাও হয়। তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যায়, তাও 7 বছর আগে। এখনো বিয়ে করেনি। এরকম তার পারিবারিক কথা বলতে লাগলো, আমিও শুনতে লাগলাম, কারণ বিষয়টা আমি তেমন আমলে নিই না। ও মা, লোকটা একদিন আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। আমার বাড়ির ঠিকানা কিভাবে পায় আমি কিছুই জানি না, কিন্তু আমার মায়ের কাছে বিয়ের প্রস্তাব দেয়। আর লোকটা আমাকে দেখার জন্যই দোকানে বসে থাকতো। আমি বিয়ে করতে চাই না, তাই সরাসরি তাকে না করে দিয়েছি। আসলে আমি আর কখনো বিয়ে করতে চাই না, পুরুষদের আর বিশ্বাস করতে চাই না।
তিনি সিঙ্গাপুর চলে গেলেন। তিনি সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। এরপর তার বিষয়টা একদম মাথা থেকেই চলে যায় আমার। একদিন রাত 3টার দিকে আমার ফোনে একটা কল আসে, বিদেশি নাম্বার। রিসিভ করি, তখন তিনি পরিচয় দেন তিনি আসলাম। সিঙ্গাপুরে তখন সকাল। তো আমি তাকে ঝাড়ি দিয়ে বলি, এত রাতে কেউ কল দেয়? আর কখনো আমায় কল দিবেন না। তিনি দিনের পর দিন আমায় কল দিত, আমি রিসিভ করতাম না। এভাবেই কেটে যায় একটা বছর। তারপরেও তিনি আমায় কল দিতেন। আস্তে আস্তে তার সাথে ভালোভাবে টুকিটাকি কথা বলা শুরু করি। আর এক পর্যায়ে আমিও তার সাথে বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমাদের বিয়েটা মোবাইলে হয়। তিনি 3 মাস পর দেশে আসবেন। আমাকে পাসপোর্ট করতে বললেন। আমি পাসপোর্ট কপি সহ কাবিন আর কিছু প্রয়োজনীয় জিনিস সবকিছু তাকে একটা লোকের মাধ্যমে বিদেশে পাঠাই। তিনি সাথে সাথে আমার ভিসা লাগিয়ে ফেলেন এবং 3 মাস পর দেশে আসলেন আমার ভিসা সহ নিয়ে। আল্লাহর অশেষ রহমতে আবারও আরেকটা পুত্র সন্তান জন্ম দিলাম। কিন্তু আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপ হয়ে যাচ্ছে। শেষে তিনি আরও 2টা জমি বিক্রি করে ভারতে গেলেন ক্যান্সারের চিকিৎসা করাতে। 1 বছর থাকবেন সেখানে। আসলাম যেদিন সকালে ল্যান্ড করবে সেদিন আমাকে এয়ারপোর্টে থাকতে ফোন করে বলল, তুমি অবশ্যই আসবে। আমি যেহেতু বউ আর আমাকে এখনো তুলে নেওয়া হয়নি, তাই যেতে লজ্জা পাচ্ছিলাম। ধুর, কি বলো, তোমাদের পরিবারের সবাই থাকবে, আমি যেতে পারবো না, আমার লজ্জা লাগবে। এত কিছু বুঝি না, তুমি আমার অনেক সাধনার ফল। টানা 2 থেকে 2.5 বছরের মতো তোমার পিছনে ব্যয় করছে, তোমাকে আসতে হবে। কখনো না, আসবো না বলে দিলাম, আমার লজ্জা লাগে। আচ্ছা যাও, আসতে হবে না, আল্লাহ হাফেজ। আমি বুঝতে পেরেছি সে রাগ করেছে, কিন্তু কি করব, তার পরিবারের মানুষ কি বলবে, তাই লজ্জায় আর যায়নি। এদিকে সে আসার আগের দিন আমি দোকান বন্ধ করে আমাদের বাড়িতে চলে যাই। কারণ সমাজের চোখে আমি খারাপ না, তাই আমি চেয়েছি সে আমাকে আমাদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যাক। কারণ তারও পরিবার আছে, আর আমি দোকান করতাম, এটা সবার চোখে শোভনীয় নয়। সে দেশে এসেই আমাকে ফোন করেনি, কিন্তু বিমান থেকে নামার সাথে সাথে আমাকে SMS দেয় যে সে ভালো মতো এসেছে, এখন বাড়ির জন্য রওনা দিচ্ছে। আমি এয়ারপোর্টে যাইনি, সেজন্য খুব রাগ করেছে। সে দেশে আসার 3 দিন পরেই আমাকে 80 জন বরযাত্রী নিয়ে তুলে নিয়ে যায়। ছোটখাটোর মতো একটা অনুষ্ঠান হয়, কিন্তু জাঁকজমকপূর্ণ ছিল না। এটা দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। তাদের বাড়িতে যাওয়ার পর সবাই আমাকে দেখতে আসে। সালাম করতে করতে কোমরটা শেষ আমার। সালামে পেয়েছি 9,000 টাকা, আর গহনা সব মিলিয়ে 7 ভরির মতো পেয়েছি। রাতের বেলা আমাকে বাসর ঘরে দেওয়া হলো। আমার 2 হাত ভর্তি মেহেদি, পরনে লাল রঙের একটা শাড়ি। আয়নাতে নিজেকে দেখে লজ্জা পেয়ে যাচ্ছি আমি। মনে হচ্ছে এটা আমার প্রথম বিয়ে, আর আমি 17 বছরের একটা যুবতী। সে কিছুক্ষণ পর রুমে এলো, এসেই গাল ফুলিয়ে বসে আছে। আমি সালাম দিলাম, সে সালাম নিল আর কিছুই বলল না। এভাবে 10 মিনিট যাওয়ার পর সে নিজে থেকে বলছে, আমি তোমার উপর খুব রাগ করছি, তোমার সাথে কথাই নাই। ভালো। এয়ারপোর্টে কেন আসনি? তোমাকে দেখলে খুব খুশি হইতাম। এখন দেখো। দেখছি তো তোমাকে। আচ্ছা কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না? আগের জন্য তো আমাকে ছেড়ে মাটির নিচে চলে গেছে, খুব কষ্টে সেই শোকটা সামলেছি। যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, এই কষ্ট আমি নিতে পারবো না। হয় মারা যাব, না হয় কোমায় চলে যাব। জানি না, আল্লাহ যা করেন আল্লাহর হাতেই সব। আর আমার সাথে কখনো প্রতারণা করো না প্লিজ। একটু ভরসা আর বিশ্বাস রেখে দেখো, অতীতের সব ভুলে শুধু আমার মাঝে ডুবে থাকো। চলো নামাজ পড়ে নি। চলো। তারপর দুজনেই নামাজ আদায় করে নিলাম। আসলাম আমার খুব কাছে চলে আসলো, আমার ঠোঁট জোড়া তার ঠোঁটের ভেতরে নিল। দুজনাতে মেতে উঠলাম। তার বুকেই ঘুমিয়েছিলাম। ঘুম ভাঙলো সকাল 8টায়। কি যে এক লজ্জা, বলার মতো না। তার শাড়িটা বুকের উপরেও নেই। তার বুক থেকে নিজেকে ছাড়িয়ে শাড়ি ঠিক করে যখনই খাট থেকে নামবো, তখনই সে হাতটা টেনে ধরে আর বলে, আর একটু শুয়ে থাকো না। ধুর পাগল, মানুষ কি বলবে, আমি নতুন বউ। তাও যদি এত দেরিতে ঘুম থেকে উঠি, হয় কিভাবে? কে কি বললো সেটা আমার দেখার বিষয় না, আর সবাই জানে নতুন বিয়ে হলে মানুষ কি করে। আর একটু থাকো। ধুর ছাড়ো তো। নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবুজ রঙের একটা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে রুমের দরজা খুলে সামনের রুমের দিকে গেলাম। আমাকে দেখে আমার শাশুড়ি ভীষণ খুশি। আমার এক বড় জা আছে আর একটা ননদও আছে, তারা 2 ভাই 1 বোন। আমার জামাই সবার ছোট, মেজো হলো আমার ভাসুর, আর ননদ হচ্ছে সবার বড়। তিনিও সিঙ্গাপুরেই থাকেন। মোট কথা জয়েন্ট ফ্যামিলি। আমাকে দেখে আমার জা বলল,
কি গো, ঘুম কেমন হলো? সারা রাত কি ঘুমালে নাকি ঘুম পাড়ালে? আমি লজ্জায় হেসে দিলাম। যা বলল, লজ্জা পেও না, এমন রাত আমারও এসেছিল। সারা রাত তাকে ঘুম পাড়াতে পাড়াতে কেটেছে। আমার শাশুড়ি এসে বলল, নাস্তা দাও বউকে। আমাকে জিজ্ঞেস করলো আসলাম উঠেছে কিনা। না, উঠেনি। তা তুমি এত সকালে উঠলে কেন? নতুন নতুন বিয়ে হলে দিনের একটায় ঘুম থেকে ওঠে না মানুষ। আর আমার আসলামটা বিদেশে থাকে, তাকে সময় একটু বেশি দাও। লজ্জায় চুপ থাকলাম। নাস্তা খেয়ে রুমে গিয়ে আর একটু ঘুমিয়ে নাও। বউ, যাও যাও, ঘুমিয়ে নাও। রাতে তো আর ঘুমোতে পারো না। টেবিলে বসো, নাস্তা দিচ্ছি। আমি টেবিলে বসলাম। নাস্তা দিয়েছে, খাচ্ছি। আমার সাথে আমার যা আর শাশুড়িও বসলো। তারা গপ গপিয়ে খাচ্ছে, আর আমি নতুন বউ, তাই আমি আস্তে আস্তে খাচ্ছি। আমাকে আমার শাশুড়ি বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি খাও। তখনই আমার শ্বশুরের ফোন আসলো বিদেশ থেকে। তিনিও সিঙ্গাপুর প্রবাসী। আমার সাথে একটু করে কথা বলে আমার শাশুড়ির সাথে কথা বলতে শুরু করলো। আমার শাশুড়িও নাস্তা অর্ধেক খাওয়া রেখেই রুমে চলে গেল ফোন নিয়ে। আমার যা আমাকে বলল, আগামী 2 ঘন্টাতেও ফোন রাখবে না। মাঝে মাঝে আমার শাশুড়ি আর শ্বশুরের ভালোবাসা দেখলে না হিংসে হয়। এ বয়সে এসেও এত যে ভালোবাসে একজন আরেকজনকে। আমার যা নাস্তা খেয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমিও আমার নাস্তা শেষ করে তার পিছু পিছু চলে গেলাম। তাকে সাহায্য করতে চাইলে সে না বলে দিল। বলল, রুমে যাও, আমার জন্য যখন সিঙ্গাপুর থেকে আসবে তখন সব কাজ তুমিই করবে। তখন আমি রুম থেকেও বের হব না। এখন তোমার জন্য এসেছে, তাই আমি করছি। তিনি হেসে দিলেন। মোট কথা, তাদের পুরো পরিবারের সবাই সিঙ্গাপুর প্রবাসী। আমি রুমের দিকে গেলাম। দেখলাম আসলাম এখনো ঘুম। কাল রাতের ফুলগুলো সব আমি পরিষ্কার করে একপাশে রেখেছিলাম। ঠিক সেই সময় তিনি বললেন, নাস্তা দাও। আমি রান্নাঘরের দিকে গেলাম নাস্তা দিতে। যাকে বললাম, ভাবি নাস্তা খাবে বলছে, তখন তিনি আমাকে পরোটা বের করে দিলেন আর নাস্তা দিয়ে বললেন, এগুলো টেবিলে দাও আর ওনাকে ডাক দাও। আমি ডাক দিলাম, উনি নাস্তা খেতে আসলেন। আর এদিকে আমার জামাই সিঙ্গাপুর থেকে কল দিলেন। তিনি গেলেন কথা বলতে। তখন কাজের মেয়ে আমাকে বলল, পাক্কা 2 ঘন্টা কেউ মোবাইল ছাড়বে না, আজকে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। আমি হেসে বললাম, সমস্যা নেই, আমি আছি তো। তখন আমি নিজেই রান্না করা শুরু করে দিলাম। তখন আমার বর এসে বলতে লাগলো, কোথায় আমি নতুন বিয়ে করেছি, কোথায় আমি প্রেম করব, তা না, উল্টো মা ভাবি দুজনেই প্রেম করতে চলে গেল। সে মেজাজ দেখিয়ে বাইরে চলে গেল। আর আমি রান্না শুরু করে দিলাম। চিংড়ি মাছ, গরুর মাংস, সবজি আর ডাল আর বেগুন ভর্তা সব করা শেষ। তখন মা আসলো কথা শেষ করে। তখন কাজের মেয়ে বলল, তুমি 3 ঘন্টা কাটিয়েছো আর ভাবি এখনো পর্যন্ত 2.5 ঘন্টা। রান্না শেষ, আরো কতক্ষণ কথা বলো গিয়ে, যাও। মা হেসে দিয়ে বলল, তুমি নতুন এসেছো আর আজ থেকেই রান্না করতে হলো, যাও আরাম করো গিয়ে। আমি করছি এখন। আমি এসে তাদের ঘরটা দেখতে লাগলাম। মোট 6টা রুম, 4টা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা। এদিকে শিমুল চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিল। আমার ডেলিভারি হয়েছে, বেশি দিন হয়নি, তাই আমি চাইনি। বাচ্চাদের দেখাশোনা করছি, একটা কাজের মেয়ে রেখেছি। বেশ কয়েক মাস কেটে গেল। শিমুলের সাথে ফোনে যোগাযোগ হয়। তার অবস্থা তেমন ভালো না, মাথার চুল সব উঠে গেছে। আর আমার ছোট বাচ্চাটা বড়টার মতো স্পেশাল চাইল্ড। এই দুঃখ আমি কোথায় রাখি? আমার দুটো বাচ্চাই স্পেশাল চাইল্ড। এদিকে 6 মাস যাওয়ার পরপরই টাকা শেষ হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন 7 মাস পর শিমুল আবার দেশে আসলো। এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে। আবার জায়গা বিক্রি করে প্রায় 25 লাখ টাকার মতো পেল। সে 25 লাখ টাকা নিয়ে আবার ভারতে রওনা দিল। এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেল। সে 25 লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা কিডনি শরীরে সংশোধন করলো। আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে। সে বলেছে, আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই। আমার আশেপাশের মানুষ সব সময় বলে আমার বোনের অভিশাপে নাকি আমাদের সংসারে এত অশান্তি নেমে এসেছে। আমি তা কখনোই বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করতে চাইও না। বাচ্চাদের চিকিৎসা আর শিমুলের চিকিৎসা করতে করতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দেয়, কারণ তার মায়ের হার্টের সমস্যা হয়েছিল। গজব নেমেছিল আমার উপরে। এদিকে দেখতে দেখতে আমার সংসার জীবনের হাসি আনন্দে 2 মাস কেটে যায়। আসলে আমি এত ভালো পরিবারের বউ হয়ে এসেছি,
যা আপনাদের বলে বোঝাতেই পারবো না। আমার শাশুড়ি যা আমাকে চোখে হারায়। আমার যা তো একজন মাটির মানুষ, কিন্তু আফসোস বিয়ের 17 বছরের একটা বাচ্চা হয়নি। অথচ এটা নিয়ে পরিবারে কোনো আক্ষেপ নেই। উল্টো আমার যা মন খারাপ করলে সবাই বলে আল্লাহ না দিলে কি করার আছে। আমার যার ভাসুরের ভালোবাসা যেন দিন দিন বাড়ছে। দিন তো আমার ভালোই যাচ্ছিল। আমার শাশুড়ি যা ভাসুর সবাইকে নিয়ে হেসে খেলে আনন্দেই যাচ্ছে। এর মধ্যেই আমি আমার স্বামীকে কোনো অবিবাহিত আমার কোনো বান্ধবী কিংবা আমার কোনো আত্মীয় কারোর সাথে কথা বলতে দিতাম না। মোট কথায় কঠোর নজরদারিতে রাখতাম তাকে, কিন্তু বুঝতে দিতাম না। একদিন আমার মা দেশ থেকে আমাকে ফোন করে। আমি কল ব্যাক করি, জিজ্ঞেস করি কেমন আছো। তখন আমাদের প্রয়োজনীয় সব কথা শেষ করার পর মা আমাকে বলে, জানোস মা, শিমুর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। তখন মা তাদের সব কিছু আমাকে বলে। তখন আমি মাকে বলি, মা, আমি শিমুলের বউকে মাফ করে দিয়েছি। ওদের প্রতি আমার কোনো রাগ বা অভিযোগ। তারপর মার থেকে শিমুলের বউয়ের নাম্বার নেই। শিমুলের বউ বলছি এই কারণে, তাকে আর ছোট বোন বলার কোনো ইচ্ছেই নেই আমার। তারপর একদিন সময় করে আমি ওকে কল দিই। রিং দুবার হতেই রিসিভ করে। আমি হ্যালো বলতে ও কান্না করে। আমাকে বলে, আপা আমাকে মাফ করে দিস, আমার ভুলের জন্য আমি মাপ চাই। আপারে আমার আমি তোকে মাফ করে দিয়েছি। বিশ্বাস কর, তুই যদি ওই কাজটা না করতি তাহলে আমি এত ভালো শ্বশুর শাশুড়ি পেতাম না। ওখানে আমাকে শ্বশুর বাড়ির কেউই তেমন দেখতে পারতো না শিমুল ছাড়া, তাই আলাদা থাকতাম। দেখ, আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। উল্টো আমি তোদের প্রতি কৃতজ্ঞ। তোরা যদি এই কাজটা না করতি তাহলে বল, আমি কি আজ সিঙ্গাপুরে থাকতাম? এত ভালো স্বামী পেতাম, দুটো সন্তান পেতাম না তো। শিমুলকে আল্লাহ জান্নাত দিক, কারণ তোদের জন্যই আজ আমার জীবনে এত সুখ এসেছে। না হলে শিমুলের যত বড় রোগ হয়েছে ওটা আমাকেই ভোগ করতে হতো। আল্লাহ আমাকে জোর বাঁচান বাঁচিয়ে দিয়েছে। আপারে মাফ করে দিস। কোনো অভিযোগ নেই। তোর বাচ্চারা কেমন আছে? আছে কোনো রকম। আচ্ছা, ভালো থাকিস। আমাকে আর কল দিস না কখনো। আর আমি তোর বাচ্চাদের জন্য 10,000 টাকা দিব এই মাসে। আল্লাহ হাফেজ। এই বলে ফোনটা কেটে দিলাম। আর আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম যে আল্লাহ, তুমি যা করেছো ভালোর জন্যই করেছো। আমার জায়ের ডেলিভারি পেন উঠে গেছে, হসপিটালে নেওয়া হলো। আল্লাহর রহমতে আমার জায়ের একটা মেয়ে হলো। কি যে মিষ্টি দেখতে। আমি যাকে বললাম, মেয়েটা আমাকে দিয়ে দাও না। নিয়ে যা তো, কথা বলিস না। আমার জায়ের বয়স হওয়াতে বাচ্চা বুকের দুধ পাচ্ছিল না। অনেক চিকিৎসা করেও বুকের দুধ নামাতে পারেনি। আমি আমার দুধ খাওয়াতাম মেয়েটাকে। এদিকে আমার এই অভিশপ্ত জীবন নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর 2 রুম নিচে রেখে আর বাকি 3 রুম টাকার জন্য ভাড়া দিয়ে ফেলি আমি। এর মধ্যে একটা ব্যাচেলার ভাড়া দিই। তার সাথে আমার মাস কয়েক পর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে এবং তার সাথে বহুবার শারীরিক সম্পর্কও হয়। লোকটা বিয়ে করবে বলে আমাকে বছরের পর বছর ঘোরাতে থাকে। একটা সময় তাকে বাধ্য করি আমাকে বিয়ে করার জন্য এবং আমাদের বিয়েও হয়। সে যা কামাতো সব আমাকে দিত। 1 বছর সংসার করার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। তার বাড়ির যে ঠিকানা ছিল সেটাতে খবর নিয়ে জানতে পারি সে আমাকে ভুল ঠিকানা দিয়েছে। এরপর সে আর আসেনি। জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়। বড় আপা সাহায্য করে আমাকে মাঝে মাঝে, আর আমি প্রতিবন্ধী সন্তান দুটোকে নিয়ে আছি কোনো রকম। আমার পাপ আমাকে ছাড়েনি। ভুলেও আমার মতো ভুল কেউ করবেন না। জীবনে সুখী হতে চাওয়া অপরাধ নয়, কিন্তু কাউকে ঠকিয়ে সুখী হতে চাওয়া অপরাধ, অনেক বড় অপরাধ।